নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায় বিষয়বস্তু দিয়ে আলোচনা শুরু করব। তা হলো মহাকাব্য। কি নিয়ে আলোচনা করব? মহাকাব্য মানে এপিকের বিষয়ে ডিসকাস করব। এই মহাকাব্য বিষয়টা আলোচনা করার আগে আমি বলে দিই, আগের দিন তোমাদের প্রাচীন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। তারপর আজকে আমি এটা শুরু করছি মহাকাব্য দিয়ে, মানে প্রাচীন ভারতীয় উপমহাদেশে যে সাহিত্য চর্চা, লিটারেচার, সেই বিষয়ে আলোচনা করার ক্ষেত্রেই মহাকাব্য বিষয়টি আলোচনা করব প্রথমেই আর কি। এর পরের দিন আমি তোমাদের আরো বিভিন্ন সাহিত্য চর্চা কিভাবে ভারতীয় উপমহাদেশে হতো সেটা বলবো। আজকে শুধু মহাকাব্য নিয়ে আলোচনা করব বা এপিক নিয়ে ডিসকাস করব। আচ্ছা, এই মহাকাব্যটি কি? মহাকাব্য কাকে বলে? মহাকাব্য হলো এমন এক ধরনের দীর্ঘ মানে লং এবং খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট এবং আখ্যানমূলক কাব্য, যাকে বলে ন্যারেটিভ পোয়েট্রি, যেখানে একজন দেবতা বা দেবতুল্য কোনো বীর মানে ডিভাইন হিরো যাকে বলে, সেই দেবতুল্য বীরের জীবন বৃত্তান্ত আর কি, লাইফস্টাইল এবং তার বিভিন্ন বীরত্বপূর্ণ কাজ, হিরোইক বিভিন্ন অ্যাক্ট এবং জাতীয় জীবনের নানা ঘটনাকে নিয়ে একটা কাহিনী বা গল্প, নানা রকম লাইফের বিভিন্ন স্টোরিকে নিয়ে একটা স্টোরি বানানো হয়। সেই ঘটনাগুলোকে গভীরভাবে, খুবই ডিপলি এবং বিস্তারিতভাবে, এলাবোরেটলি যেটা ডিসকাস করা হয় বা বর্ণনা করা হয়, এক্সপ্লেন করা হয়, তাকেই বলা হয় মহাকাব্য বা এপিক। বোঝাতে পারলাম? আরেকটু বিস্তারে বলি। আচ্ছা, এই আখ্যানমূলক কাব্যটা কি? আখ্যানমূলক কাব্য মানে কি, যেটাকে ন্যারেটিভ পোয়েট্রি বলা হচ্ছে? আসলে আখ্যানমূলক কাব্য হলো এমন এক ধরনের কাব্য বা একটা কবিতা, কাব্যগ্রন্থ, যেখানে একটা গল্প থাকে, একটা স্টোরি থাকে। সেই গল্পে একটা চরিত্র থাকে, বিভিন্ন চরিত্র থাকে, ক্যারেক্টার থাকে। একটা স্টোরিতে তো ক্যারেক্টার থাকে, সেই গল্পে বিভিন্ন চরিত্র থাকে। তার আবার পটভূমি থাকে, মানে কিভাবে গল্পটা শুরু হলো সেটা কিন্তু লেখা থাকে, পটভূমি, ব্যাকগ্রাউন্ড, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্লট বা ঘটনা ধারা থাকে, মানে সিরিজ অফ ফ্যাক্ট। একটা ঘটনার পর আরেকটা ঘটনা সুন্দর করে সাজানো থাকে এবং প্রত্যেকটা ঘটনার শুরু থেকে শেষ থাকে, মানে স্টার্টিং থাকে, বিগিনিং থাকে, আবার এন্ডিং থাকে। যেমন এক একটা উপন্যাসে হয়, নোবেলে হয়। তোমরা তো এখন ছোট, তোমরা এখন উপন্যাস কি জিনিস জানো না, কিন্তু এই উপন্যাস বড় হলে যখন পড়বে তখনই বুঝতে পারবে যে এই উপন্যাসের মতোই কিন্তু এই মহাকাব্য। তো বোঝাতে পারলাম যে এই মহাকাব্য কিন্তু একেই বলে, যার মধ্যে একটা গল্প থাকবে, সেই গল্প একজন বীরের, দেবতুল্য কোনো বীর, যেমন রাম, তারপরে তোমরা মহাভারতে বিভিন্ন বীরের কথা পড়বে, অর্জুন, যুধিষ্ঠির, এদের কথা পড়বে, মানে মহাকাব্যে লেখা আছে। তো কোনো দেবতুল্য বীর, দেবতার মতো তার ক্ষমতা থাকে, সেই ডিভাইন হিরো, তার গল্প, আরো বিভিন্ন চরিত্র, বিভিন্ন ঘটনা ধারা, এগুলোকে বিস্তারে বর্ণনা করা হয়। তো এই হচ্ছে মহাকাব্য। তো এই যে মহাকাব্য, ভারতবর্ষে মোট দুটি মহাকাব্য আছে। দুটি মহাকাব্য কি কি? রামায়ণ আর মহাভারত। কি কি? রামায়ণ এবং মহাভারত। তোমরা সবাই এই দুটি মহাকাব্য সম্পর্কে মোটামুটি পরিচিত, কারণ প্রত্যেকেই তোমরা জানো। তা এবার আমি রামায়ণ নিয়ে প্রথমে আলোচনা করব। রামায়ণ মহাকাব্য বা এপিক। এই রামায়ণ রচনা করেছেন ঋষি বাল্মীকি। ঋষি বাল্মীকি রামায়ণ রচনা করেছেন, এটাও অনেকে তোমরা জানো। তো এই যে রামায়ণ, এই রামায়ণে কি আছে? এই রামায়ণে আছে ভগবান রামের, তার জীবন, তার ভক্তি, তার কর্তব্যের কথা লেখা আছে। মানে রামের তার লাইফস্টাইল, তার যে ডিভোশন, তার ডিউটি, কিভাবে তিনি ডিউটি পালন করেছেন, এগুলো কিন্তু এক্সপ্লেন করা আছে, বর্ণনা করা আছে এই রামায়ণ মহাকাব্যে বা এপিকে। এবার এই যে পুরো রামায়ণটিতে মোট 24,000 শ্লোক আছে। শ্লোক মানে ভার্স বলে। 24,000 শ্লোক, মানে কবিতার মতো করে লেখা, তো তাই শ্লোক বলা হচ্ছে, পংক্তি। 24,000 শ্লোক আছে এবং পুরো রামায়ণটি 7টি কাণ্ডে বিভক্ত। কাণ্ড মানে হচ্ছে ভাগ, সেই পার্ট আর কি। 7টি কাণ্ড, 7 ক্যান্টস, তাতে ডিভাইড করা আছে এই রামায়ণ এপিকটি 7খানা কাণ্ডে। এবং এই যে রামায়ণ, এই রামায়ণের মূল চরিত্র কারা?
তোমরা মোটামুটি এটাও সবাই জানো, মূল চরিত্র হলো রাম, সীতা এবং রাবণ, মোটামুটি এটাই। এছাড়া লক্ষ্মণ আছেন, রাজা দশরথ আছেন, আরো অনেক দশরথের 3 রানী আছেন, তো অনেক অনেক চরিত্র, কিন্তু মূল 3টি চরিত্র কি কি? রাম, সীতা, রামের স্ত্রী সীতা এবং রাবণ। এবং এই যে রাম আর রাবণের যুদ্ধ, রাম রাবণের যুদ্ধ, এই রাম রাবণের যুদ্ধকে কেন্দ্র করেই কিন্তু রামায়ণ লেখা হয়েছে, রাম আর রাবণের ব্যাটেলটাকে নিয়ে। আর এই রামায়ণের মেন ক্যারেক্টারই কিন্তু রাম, সীতা এবং রাবণ। আর এই যে রামায়ণ মহাকাব্যটি লেখা হয়েছে বা সংকলন করা হয়েছে, কিন্তু এটা কবে লেখা হয়েছে এটা কিন্তু বলা খুব মুশকিল, মানে একদম সঠিক টাইমটা কিন্তু অনুমান করা, মানে বলা যায় না আর কি, কখন রচনা করা হয়েছে, কিন্তু অনুমান করে নেওয়া হয়। অনুমান করে নেওয়া হয় যে খ্রিস্টপূর্ব 3য় শতক, খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে খ্রিস্টীয় 2য় শতকের মধ্যে, মানে 3rd সেঞ্চুরি আর কি, 3য় শতক 3rd সেঞ্চুরি BC থেকে 2nd সেঞ্চুরি তে মিডিল টাইমটাতে আর কি রামায়ণ এপিকটা কম্পোজ করা হয়েছে বা লেখা হয়েছে। এটা হলো রামায়ণ মহাকাব্য। বোঝাতে পারলাম রামায়ণ কি, রামায়ণের মূল চরিত্র কি? আশা করি তোমরা এই বিষয়ে অনেকটাই জানো, আমার বেশি বলার দরকারও নেই। এবারে আসি আমরা মহাকাব্য মহাভারত, মহাভারত সম্পর্কে। মহাভারতে কাদের কথা লেখা আছে? মহাভারত মানে মহাকাব্যটি আসলে ভরত গোষ্ঠীর জীবন এবং কাজকর্মের গল্প। ভরত গোষ্ঠীর জীবন এবং কাজকর্মের গল্প। মানে কি, ভরত গোষ্ঠীদের কথা তোমাদের আমি আগে আলোচনা করেছি, যখন ভারতবর্ষের নাম পড়িয়েছিলাম একদম প্রথমের দিকে, যারা আমার চ্যানেল সার্চ করে পেয়ে যাবে, একদম প্রথমের দিকে ভিডিওতে আছে যে আমাদের ভারতবর্ষের নাম কিন্তু এই ভরত গোষ্ঠীর থেকেই হয়েছিল। ভরত গ্রুপ যারা আমাদের ভারতবর্ষে একদম প্রথমের দিকে এসে বসবাস করা শুরু করেছিল, তো সেই ভরত গোষ্ঠীর জীবন, তাদের কাজকর্ম এই নিয়ে কিন্তু মহাভারত রচনা করা হয়েছে, তাদের লাইফ, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিকে নিয়ে। আর এই মহাভারতের প্রথমের দিকে, প্রথমের দিকে এর শ্লোক ছিল, মানে আদি পর্বে প্রথমের দিকে 8068টি শ্লোক ছিল। রামায়ণে কিন্তু অনেক বেশি শ্লোক, মহাভারতে কিন্তু 8068টি শ্লোক প্রথমের দিকে ছিল। এবং এই কৌরব এবং পাণ্ডবদের যুদ্ধ, মহাভারতের মূল বিষয়বস্তু কি? কৌরব এবং পাণ্ডব, তাদের যে যুদ্ধ, তাদের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধকে নিয়েই কিন্তু মহাভারত। মোটামুটি তোমাদের একটু বুঝিয়ে দিই, কৌরব মানে তোমরা কাদের কথা বলতে পারো এবং পাণ্ডব বলতে কাদের বোঝায়? এই যুদ্ধে কিন্তু পাণ্ডবরা জয়লাভ করেছিল, এই যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করেছিল। এবার তোমরা বুঝতে পারছো, কৌরব মানে হচ্ছে দুর্যোধন, দুঃশাসন, গান্ধারীর ছেলে, এদেরকে বলা হচ্ছে। আর পাণ্ডব বলতে বলা হচ্ছে যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব। বুঝতে পারছো তো? তাহলে এই হচ্ছে কৌরব আর পাণ্ডব, এদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তাকেই বলা হচ্ছে তাই নিয়েই কিন্তু মহাভারত রচনা হয়েছে বা মহাভারত লেখা হয়েছে। কিন্তু মহাভারত কিন্তু কোনো একজন লেখেনি। যখন আদি পর্বে একদম শুরুর দিকে এই মহাভারত রচনা করেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, বা যাকে বেদ ব্যাস বলি, তাই তিনি কিন্তু 8008টি শ্লোক যোগ করেছিলেন, দিয়ে মহাভারত রচনা করেছিলেন এবং তার নাম দিয়েছিলেন জয় কাব্য। তখন কিন্তু মহাভারতের নাম ছিল না, তখন প্রথমের দিকে নাম ছিল জয় কাব্য, যেহেতু পাণ্ডবরা জয়লাভ করেছিল তাই। তারপরে কিন্তু পরবর্তীকালে আবার আরো কিছু শ্লোক যোগ করেছেন, মানে ভার্স অ্যাড করেছে। সে কে? তিনি হলেন বৈশাম্পন। তিনি আরো কিছু শ্লোক বা ভার্স অ্যাড করে এর নাম দেন, এই জয় কাব্যের নাম দেন ভারত। কি নাম দেন? ভারত। তারপরে আবার কিছুদিন পরে বা কিছু বছর পরে আবার কিছু শ্লোক বা ভার্স অ্যাড করে এই সৌতি অ্যাড করেন, তারপর তিনি নাম দেন মহাভারত। বুঝতে পারছো তো? মহাভারত কিন্তু বেদ ব্যাস রচনা করেছেন, এটাই আমরা মোটামুটি জানি। এই সৌতি আর বৈশাম্পনের কথা খুব একটা সবাই জানে না, কিন্তু এরাও কিন্তু পরবর্তীকালে কিছু শ্লোক যোগ করেছিল, তাই দিয়ে মহাভারতের নামকরণ হয়েছিল। এই হলো মহাভারত। আর মহাভারতের বিষয়বস্তু কি বললাম? কুরু এবং পাণ্ডবদের যুদ্ধ। এবং এই মহাভারতকে কিন্তু পঞ্চম বেদ বলা হয়, 5th বেদা। কেন? কারণ আমাদের তো 4টি বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এটাও আমি তোমাদের আলোচনা করেছি।
তো তার সঙ্গে সঙ্গে বলা হয়ে থাকে যে মহাভারত পাঠ করলে নাকি আমাদের বেদ পাঠের মতো সমান গুরুত্ব পায়। বেদের বিষয়বস্তুর সঙ্গে মহাভারতের বিষয়বস্তু অনেকখানি মিল থাকে, তাই জন্য বেদ পাঠ করলে, এই মহাভারত পাঠ করলে বেদ পাঠের সমান বলা হয়। তাই কিন্তু এই মহাভারতকে পঞ্চম বেদ বলে। এটা একটা প্রশ্ন আসে তোমাদের, ফিফথ বেদা মহাভারতকে বলে। আর এই পুরো মহাভারতটি 18টি স্বর্গে বিভক্ত। রামায়ণ যেমন 7টি কাণ্ডে বিভক্ত ছিল, মহাভারত তেমনি 18টি স্বর্গ বলা হতো। স্বর্গ মানে আরহাট, স্বর্গ ডিভাইড করা ছিল, প্রত্যেকটা একটা স্বর্গ, দ্বিতীয় স্বর্গ, তৃতীয় স্বর্গ, এরকম করে করে মহাভারত মহাকাব্যে দেখবে লেখা থাকে উপরে। তা সেই রকম 18টি স্বর্গ মানে 18টি ঘটনার অধ্যায় ভাবে এক একটা ঘটনা, ওই যে বললাম না প্লট বা ঘটনার ধারা সাজানো থাকে, এই ঘটনার ধারাগুলো 18টি স্বর্গে বিভক্ত আছে আর 18 আরহাট। আচ্ছা, আর এই মহাভারত, এটা তো আমি প্রথমেই বললাম যে কুরু আর পাণ্ডবদের যুদ্ধকে কেন্দ্র করে মহাভারত রচনা হয়েছে, কিন্তু পাশাপাশি তার সঙ্গে কিন্তু ভূগোল, বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি এগুলো কিন্তু এখানে আলোচনা হয়েছে। মানে জিওগ্রাফি, সায়েন্স, ইকোনমি, তারপরে পলিটিক্স সবকিছু কিন্তু মহাভারতে আলোচ্য বিষয়। তাই মহাকাব্য হিসাবে কিন্তু মহাভারতের গুরুত্ব কিন্তু যথেষ্ট। তাই এই হলো রামায়ণ এবং মহাভারত, যে দুটি মহাকাব্য আমাদের ভারতবর্ষে আছে এবং আমরা মোটামুটি সেই সম্পর্কে জানি। মানে মহাকাব্য হয়তো আমরা অনেকেই পড়তে পারবো না, কারণ ওটা সংস্কৃত ভাষায় লেখা থাকে, পড়িও নি আমরা, তোমরা ছোটরা জানো না, কিন্তু মোটামুটি আমার বিশ্বাস তোমরা রামায়ণ বা মহাভারত তোমরা সিনেমায় দেখেছো বা বিভিন্ন টিভিতে বিভিন্ন সিরিয়াল করেও দেখানো হয়, সেভাবে তোমরা কিন্তু মোটামুটি রামায়ণ মহাভারতের গল্প, তার বিষয়বস্তু সম্পর্কে তোমরা জানো। তা এই হলো মহাকাব্য, তার বিষয়বস্তু আরো বিস্তার আমি বলে দিলাম। এই মহাকাব্য থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে। তো এখানে আমি মহাকাব্য বিষয়ে আলোচনা শেষ করছি এবং পরের দিন আমি তোমাদের কিন্তু প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা, মানে বিভিন্ন ভাষাতে সাহিত্য কিভাবে চর্চা হতো, বিভিন্ন লেখকদের তাদের গ্রন্থের কথা, বিভিন্ন রাইটারদের কথা বলবো, তাদের বুকস কি কি লিখে গেছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আজকে আমি এখানেই মহাকাব্য বিষয়ে আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে আমি বলতে চাই, যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে কিন্তু নোটিফিকেশন পাবে। আর যারা আমার চ্যানেলকে ফলো করছো তারা তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো আমার এই ভিডিওগুলো, কারণ তারাও উপকৃত হোক এই ইতিহাস বিষয় নিয়ে। সামনে তো অ্যানুয়াল পরীক্ষা চলে আসছে, তাই আর দেরি করো না, ইতিহাস বিষয়টাকে ভালোবেসে মন দিয়ে পড়ে ভালো নাম্বার পাও। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।